নবম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8 ভৌতবিজ্ঞান বিষয়ে আজকে আমরা যেটা পূর্ণমান 50 সেটা নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে সরকারি তরফ থেকে অলরেডি ডিক্লেয়ার করা হয়েছে যে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক কম্পাইলেশন তার সমস্ত যে প্রশ্নের উত্তরগুলো তোমাদের জমা দিতে হবে এবং সেই অনুযায়ী এই বাৎসরিক পরীক্ষার নম্বর একটা সিস্টেম চলে আসছে। তো আমি উত্তরগুলো বলে দেবো। ভৌতবিজ্ঞান সাবজেক্টের পূর্ণমান 50 তোমরা জানো, ইতিমধ্যে স্কুল থেকে আশা করি তোমরা পেয়ে গেছো, তার উত্তরগুলো জানিয়ে দেবো। আমরা একবার জাস্ট দেখে নেবো যে প্রশ্নের ধরনটা কী কী প্রশ্ন দেওয়া হয়েছে। এখানে ঠিক উত্তর নির্বাচন করতে বলেছে 8 নম্বরের। এরপরে দেওয়া হচ্ছে 2 দাগের শূন্যস্থান পূরণ, 3 দাগের সত্য মিথ্যা নির্ণয়, 4 দাগের বলেছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দিতে বলেছে। এরপর 5 দাগের সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে, মানে সংক্ষিপ্ত উত্তর লিখতে হবে আর কি, 2 নম্বর করে 9টি। এবং 6 দাগের দেওয়া হয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, 3 নম্বর করে 4টি, 12 নম্বরের। তো চলো আমরা এবারে সরাসরি এর উত্তর শিটে চলে যাই। উত্তরগুলো দেখো, তোমরা পজ করে করে খাতায় লিখে জমা দিও, আশা করি তোমাদের সুবিধা হবে। তো উত্তর শুরু করার আগে বলে দিই, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ সাবস্ক্রাইব করলে কী হবে, এরপরে যখন আমি কোনো অ্যাক্টিভিটি টাস্ক বা তোমাদের পড়াশোনা সংক্রান্ত কোনো নোটিফিকেশান দেবে, সেই নিয়ে যখন ভিডিও করব তার নোটিফিকেশানটা তোমরা পেয়ে যেতে পারবে, তোমরা দেখে নিতে পারবে এবং তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে। তো চলো আমরা সরাসরি এর উত্তর শিটে চলে যাই। উত্তর শিটে চলে এসেছি, দেখে নাও। এবারে মডেল অ্যাক্টিভিটি টাস্ক নবম শ্রেণী যে 50 নম্বরের দেওয়া হয়েছে, আমরা উত্তরগুলো পরপর বলে যাচ্ছি, যেহেতু ভিডিওটি বড় হবে তাই তোমরা পজ করে করে দেখে নিও। দেখো যেটা বলেছে, একে দাগের একে নিচের যেটি পরিমাপযোগ্য ভৌত রাশি নয় সেটি হলো, তোমাদের উত্তর লিখতে হবে একটি ন্যাপথলিন বলের গন্ধ। গয়ের দাগের অপশানটা। একে দাগের 2টা বলেছে আইসোবারদের ক্ষেত্রে নিচের যে কথাটি ঠিক তা হলো এদের 4টি অপশান দেওয়া হচ্ছে, তোমাদের লিখতে হবে ঘয়েরটা ভর সংখ্যা সমান। একে দাগে 3টা বলেছে ভরবেগের মাত্রীয় সংকেত হলো, তোমাদের লিখতে হবে ঘয়েরটা ml⁻⁻1। একের দাগের 4টা বলেছে জলের যে ধর্মের জন্য একটি ছোট পোকা জলের উপরিতলে হেঁটে বেড়াতে পারে তা হলো জলের পৃষ্ঠটান, অর্থাৎ সারফেস টেনশন বলা হয়, যেটা ঘয়ের অপশানটা তোমাদের লিখতে হবে। একের 5টা বলা হয়েছে শক্তির মাত্রীয় সংকেত হলো, তোমাদের উত্তর লিখতে হবে ml⁻2 t⁻², অর্থাৎ এটা আছে ঘয়ের অপশানটাই হবে, তোমাদের ঘয়ের অপশানটা লিখবে। কোনো স্প্রিংয়ের বল ধ্রুবকের একক হলো তোমরা n/m, ক্যাপিটাল N/m, ঠিক আছে, এটা বল ধ্রুবকের একক যেটা আছে আর কি। তো গাঢ় উত্তপ্ত নাইট্রিক অ্যাসিড ও তামার বিক্রিয়ার নাইট্রোজেনের যে অক্সাইড উৎপন্ন হয় তা হলো, লিখতে হবে NO2, নাইট্রোজেন ডাইঅক্সাইড। একটি বলকে খাড়াভাবে উপরের দিকে ছোড়া হলো, যাত্রাপথের সর্বোচ্চ বিন্দুতে বলটির স্থিতিশক্তি হবে সর্বাধিক। ক্ষয়ের দাগের অপশানটা লিখবে। 2 দাগের শূন্যস্থান পূরণ। দেখো বিস্তৃত দশা কঠিন ও বিস্তার মাধ্যম তরল এমন একটি কলোইডীয় মিশ্রণের উদাহরণ হলো, তোমাদের এখানে লিখতে হবে নদীর ঘোলা জল। আমি বলে দিলাম। এবারে দেখো যেটা দিয়েছে যে 2 দাগের 2টা জলে সাবান দিয়ে প্রাপ্ত দ্রবণের পৃষ্ঠটান বিশুদ্ধ জলের চেয়ে ড্যাশ হয়, তো এর উত্তর হয়ে যাবে বিশুদ্ধ জলের চেয়ে কম হয়। 2 দাগের 3টা এসআই পদ্ধতিতে ক্ষমতার একক হলো জুল পার সেকেন্ড বা ওয়াট। 3 দাগে বলেছে নিচের বাক্যগুলির সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। আপেক্ষিক ঘনত্ব একটি এককহীন রাশি, সত্য। 3 দাগের 2টা একটি বস্তু 8 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করলে তার সরণ হবে 8 সেন্টিমিটার, মিথ্যা। কারণ 8 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করার অর্থ হলো ব্যাসের সমান সরণ, অর্থাৎ 2r সেন্টিমিটার সরণ। 3 দাগের 3টা বলেছে 12 সেলসিয়াস স্কেলে ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব 35.453 হলে একটি ক্লোরিন পরমাণুর ভর 35.453 ইউ, এটি সত্য। কারণ 12 সেলসিয়াস স্কেলে কোনো পরমাণুর ভর হাইড্রোজেনের সাথে তুলনা করা হয় এবং সেই ভরকে ইউ এককে প্রকাশ করা হয়। তো আমি জাস্ট কারণগুলো বলে দিচ্ছি আর কি। ব্যারোমিটারের পার্ট দুটো কমতে থাকলে বোঝা যায় যে নিম্নচাপের সৃষ্টি হয়েছে, এটা সত্য। যে দ্রবণে মিথাইল অ্যারেঞ্জের রং হলুদ তার pH 7-এর বেশি, greater than 7, সত্য।
কার্য একটি ভেক্টর রাশি, এটা মিথ্যা, কার্য হচ্ছে স্কেলার রাশি। এরপরে যেটা বলা হয়েছে 4 দাগের একটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর দাও। এসআই এককে 1 মোল পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের ভর কত? এসআই এককে 1 মোল পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের ভর 44 ইন্টু 10³ কেজি। এরপরে যেটা বলেছে রাবার ও ইস্পাতের মধ্যে কোনটির ইয়ং গুণাঙ্কের মান বেশি হবে? রাবার ও ইস্পাতের মধ্যে ইয়ং গুণাঙ্কের মান বেশি হবে ইয়ং গুণাঙ্ক। আচ্ছা, একটি অ্যাসিড লবণের সংকেত লেখো। তোমাদের লিখতে হবে একটি অ্যাসিড লবণের সংকেত NaHCO3 সোডিয়াম বাইকার্বনেট। 5 দাগের একটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। এসটিপিতে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব 0.0898 গ্রাম পার লিটার হলে এসআই এককে এই ঘনত্বের মান নির্ণয় করো। তো 1 গ্রাম পার লিটার সমান 1 কেজি পার m⁻³ অর্থাৎ এসআই এককে হাইড্রোজেনের গ্যাসের এই ঘনত্বের মান হবে 0.098 কেজি পার m⁻³ আর কি। ঘনত্বের একক সাধারণত কিউবে হয়। তো এরপরে যেটা বলা হয়েছে যে একটি মৌলের পরমাণুতে প্রোটন ও ইলেকট্রনের মোট সংখ্যা 184, পরমাণুটির ভর সংখ্যা 235 হলে এতে কয়টি নিউটন আছে নির্ণয় করো। তো এর উত্তর হয়ে যাবে মৌলের পরমাণুতে প্রোটন ও ইলেকট্রনের সংখ্যা সমান হয়। তাই মৌলটির পরমাণুতে প্রোটন আছে 184/2, যেহেতু নিউটন আর এটা সমান হয়ে যায় আর কি ইলেকট্রনটা, তাহলে 92টি হয়ে যাবে। তাহলে নিউটন সংখ্যা হয়ে যাবে কি পরমাণুর ভর সংখ্যা মাইনাস পরমাণুর প্রোটন সংখ্যা, অর্থাৎ এতে নিউটন আছে 235 থেকে 92টি বিয়োগ করলে 143টি। এরপর 5 থেকে 3টা 1 লিটার দ্রবণে 18 গ্রাম গ্লুকোজ, আণবিক ওজন 180 আছে, দ্রবণের মোলার মাত্রা নির্ণয় করো। গ্লুকোজের আণবিক ওজন 180, অর্থাৎ 1 মোল গ্লুকোজ সমান 180 গ্রাম গ্লুকোজ, 180 গ্রাম গ্লুকোজ সমান 1 মোল গ্লুকোজ, 1 মোল গ্লুকোজ সমান 1/180 মোল গ্লুকোজ। তো 18 গ্রাম গ্লুকোজ সমান 1 × 18/180 মোল গ্লুকোজ সমান 1/10 মোল গ্লুকোজ সমান 0.1 মোল গ্লুকোজ। ওই দ্রবণের মোলার মাত্রা 0.1 মোল পার লিটার। 5.4 মানে 5 দাগের 4টা বলছে যে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড ও লঘু সালফিউরিক অ্যাসিড আছে। একটি রাসায়নিক পরীক্ষায় এই দুটি দ্রবণের পার্থক্য নির্ণয় করতে কী বিকারক ব্যবহার করবে? সংশ্লিষ্ট ভৌত পরিবর্তনটির উল্লেখ করো। বিকারক ব্যবহার করতে হবে বেরিয়াম ক্লোরাইড বা BaCl2 বিকারক হিসেবে ব্যবহার করতে হবে। তো লঘু সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণে বেরিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করলে অদাব্য সাদা অদক্ষেপ বেরিয়াম সালফেট উৎপন্ন হয়, যার সমীকরণ হয়ে যাচ্ছে দেখো H2SO4 সালফিউরিক অ্যাসিড প্লাস BaCl2 বেরিয়াম ক্লোরাইড সমান BaSO4 বেরিয়াম সালফেট প্লাস 2HCl, 2 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো হাইড্রোক্লোরিক অ্যাসিডের জলীয় দ্রবণে বেরিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করলে আর কি কোনো অদক্ষেপ পড়ে না। এবার জলে সোডিয়াম ক্লোরাইডের আয়ন দ্রবীভূত হওয়া এবং প্রোটিন অণু দ্রবীভূত হওয়ার মধ্যে প্রধান পার্থক্য কী তা ব্যাখ্যা করো। তো যেটা হচ্ছে জলে সোডিয়াম ক্লোরাইডের আয়ন দ্রবীভূত হলে সোডিয়াম আয়ন মানে ক্যাটায়ন Na+ এবং ক্লোরিন অ্যানায়নে বিয়োজিত হয়ে যায়, ফলে সোডিয়াম ক্লোরাইড জলের মধ্যে সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়ে যায়। অপরদিকে যেহেতু প্রোটিন অণুগুলি অধ্রুবীয় প্রকৃতির, তাই জলে প্রোটিন অণু দ্রবীভূত করলে প্রোটিনের অণুগুলি জলের মধ্যে বিভাজিত হয় বৃহৎ বা ক্ষুদ্র অণুতে পরিণত হয়, ফলে সম্পূর্ণরূপে দ্রবীভূত হয় না। 5-এর 6টা বলেছে কোনো বস্তুর ভর m ও গতিশক্তি e হলে প্রমাণ করে যে বস্তুটির ভরবেগ 2me^12। তো আমরা এটা করে দেখাচ্ছি, দেখো ধরা যাক m ভরের বস্তুটি v সমবেগে গতিশীল, অতএব বস্তুটির গতিশক্তি E = 12mv²। এটা সূত্র জানো গতিশক্তির। এখান থেকে আমরা v² সমান কী হবে, আমরা 12m যদি পাঠিয়ে দিই আর কি, তো 2e/m আর v অর্থাৎ v সমান ওটা √2e/m হয়ে যাবে। অর্থাৎ বস্তুটির রৈখিক ভরবেগ আর কি P = mv সমান m × v এর জায়গায় এই মানটা বসিয়ে দিলাম। তো বসিয়ে দিলে এখান থেকে দেখো বর্গমূল করে √2m হবে, এটাই হবে অ্যান্সার। 5-এর 7-এরটা দেখো সাধারণ স্কেলের সাহায্যে একটি পাতলা পাতার গড় বেধের মান কিভাবে নির্ণয় করা যায়। 100 বা তার বেশি পাতলা কাগজগুলিকে 2 আঙুলে চেপে ধরে সাধারণ স্কেল দিয়ে পাতাগুলির বেধ বিভিন্ন জায়গায় মেপে তা থেকে গড় বেধ নির্ণয় করতে হবে। গড় বেধকে পাতার সংখ্যা দিয়ে ভাগ করলে একটি পাতার বেধ পাওয়া যাবে, অর্থাৎ একটি পাতার বেধ সমান
গড় বেদ এক্স বাই পাতা সংখ্যা এন। এরপর 5-এর 8-এরটা আলফা কণার বিচ্ছুরণের পরীক্ষার ফলাফল থেকে রাদারফোর্ড পরমাণুর গঠন সম্বন্ধে কী সিদ্ধান্তে উপনীত হন? আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা থেকে রাদারফোর্ড কতগুলি সিদ্ধান্তে উপনীত হন? যেহেতু বেশিরভাগ আলফা কণা সোনার পাত ভেদ করে সোজা চলে যায়, সেহেতু বলা যায় পরমাণুর বেশিরভাগ স্থান শূন্য, অর্থাৎ পরমাণু নিরেট নয়। 20,000-এর মধ্যে একটি কণা যে পথে যায় আবার সেই পথে ফিরে আসে, অর্থাৎ ধনাত্মক আধানযুক্ত আলফা কণা আর একটি ঋণাত্মক আধানের বিকর্ষণের জন্য ফিরে আসে। এই ঋণাত্মক আধান পরমাণুর খুব কম আয়তন দখল করে থাকে এবং পরমাণু সমস্ত ভর এই স্থানে কেন্দ্রীভূত। রাদারফোর্ড পরমাণুর ভেতরে এই ক্ষুদ্র অংশের নাম দেন নিউক্লিয়াস। এরপর 5-এর দাগের 9টা বলছে 1 কিলোগ্রাম ভরের একটি বস্তু 1 মিটার পার সেকেন্ড বেগে ধাবমান হলে তার গতিশক্তি কত হবে? গতিশক্তি সমান আমরা জানি হাফ এম ভি স্কোয়ার, মানে হাফ ইন্টু ভর ইন্টু গতিবেগের স্কোয়ার সমান হাফ ইন্টু 1 স্কোয়ার সমান 0.5 জুল। এরপর 6-এরটা দেখো, 6-এর দাগের বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যেটা বলা আছে, একটি ট্রেন 60 কিলোমিটার পার ঘন্টা গতিতে চলছিল, ব্রেক কষার ফলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন সৃষ্টি হলো, ট্রেনটি থামতে কত সময় লাগবে? তো আমরা সমাধানটা দেখো, প্রাথমিক বেগ ইউ ইজিক্যাল টু 60 কিলোমিটার পার ঘন্টা। তো এখান থেকে হচ্ছে আমরা চলে গেলাম, দেখো 60 কিলোমিটার 6000 মিটার পার 3600 সেকেন্ড, মানে মিটার পার সেকেন্ড স্কোয়ারে নিয়ে গেলাম। এরপর অন্তিম বেগ ভেলোসিটি সমান 0। আচ্ছা, মন্দন এ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সময়টা কত? তো আমরা জানি ভি ইজিক্যাল টু ইউ মাইনাস এটি, যেহেতু মন্দন হয়েছে তো 0 সমান ভি সমান 0 বলা হয়েছে। এখানে 100/6 মাইনাস 1 ইন্টু টি। তো এখানে ক্যালকুলেশন করলে দেখা যাবে সময় ইজিক্যাল টু 100/6 অর্থাৎ 50-এর 3 বা এখানে 16.2-3 হবে। তো ট্রেনটি থামাতে আমাদের 16.2-3 সেকেন্ড সময় লাগবে। একটি যৌগ ভর অনুপাতে 0.31% ফসফরাস আছে। যদি ওই যৌগটির একটি অণুতে একটি ফসফরাস পরমাণু থাকে তাহলে যৌগের মোলার ভর নির্ণয় করো। তোমাকে দেওয়া আছে পি ইকুয়াল টু 31। যৌগটির অণুর আয়তন সম্বন্ধে তুমি কি বলতে পারো? প্রশ্নে দেওয়া আছে 100 গ্রাম জৈব যৌগ ফসফরাস আছে 0.031। প্রশ্নানুসারে 0.031 গ্রাম ফসফরাস উপস্থিত 100 গ্রাম জৈব যৌগে। 1 গ্রাম ফসফরাস উপস্থিত 100/0.31 মানে 031 গ্রাম জৈব যৌগে। তো 31 গ্রাম ফসফরাস উপস্থিত 100 ইন্টু 31 ডিভাইডেড বাই 0.031 গ্রাম জৈব যৌগে সমান 100 ইন্টু 31 ইন্টু 1000 বাই 0.031 গ্রাম জৈব যৌগ। তো 10,000 গ্রাম জৈব যৌগে, তাহলে প্রশ্ন অনুযায়ী ফসফরাসের আণবিক ভর 31 হলে যৌগটির মোলার ভর হবে 10,000 গ্রাম পার মোল এবং যৌগটির একটি অণুর আয়তন হবে 22.4 বাই 6.022 ইন্টু 10⁻23 লিটার সমান 3.71 ইন্টু 10⁻⁻23 লিটার। 6 দাগে 3-এরটা একটি হালকা ও একটি ভারী বস্তু ভর যথাক্রমে এম ও স্মল এম ও ক্যাপিটাল এম, বস্তুটির ভরবেগ সমান হলে কোনটির গতিশক্তি বেশি হবে তা নির্ণয় করো। তো প্রদত্ত হালকা বস্তুর ভর সমান স্মল এম, প্রদত্ত ভারী বস্তুর ভর সমান ক্যাপিটাল এম। ধরি দুটি বস্তুর ভরবেগ সমান পি। হালকা বস্তুর গতিশক্তি E1 সমান P/P/2m। এবার ভারী বস্তুর গতিশক্তি E2 ধরছি, সেটা হয়ে যাবে P/2 ক্যাপিটাল এম আর কি। তো হালকা বস্তুর গতিশক্তি ইস টু ভারী বস্তুর গতিশক্তি সমান P/2m এবং P/2m। এবারে 1m ইস টু 1m আর কি, তাহলে ক্যাপিটাল এম ইস টু স্মল এম, উভয়কে এম দ্বারা গুণ করে, তাহলে যেহেতু এম গ্রেটার দ্যান স্মল এম মানে ক্যাপিটাল এম গ্রেটার দ্যান ভারী বস্তুর হচ্ছে হালকা বস্তু হচ্ছে বেশি, তাই E1 গ্রেটার দ্যান E2, তাহলে হালকা বস্তুর গতিশক্তি সবসময় বেশি হবে। তো 6 দাগের 4টা যেটা বলা হয়েছে, নিচের প্রতিটির একটু করে উদাহরণ দাও। অভিকর্ষ বল কাজ করছে, অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করা হচ্ছে এবং বস্তুর স্মরণ ঘটলেও অভিকর্ষ বল কোনো কাজ করছে না। তো দেখো, প্রথমটার উদাহরণ হচ্ছে একটি বস্তু ওপর থেকে নিচে পড়ছে। এক্ষেত্রে কী হচ্ছে, পৃথিবী যেহেতু টানে কোনো বস্তুকে, তাহলে সেক্ষেত্রে অভিকর্ষ বল কাজ করছে। তাহলে একটি বস্তুকে ওপরের দিকে তোলা হচ্ছে, তাহলে এটা কী হচ্ছে যে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করা হচ্ছে। যদি একটু কেউ ঢিল ছোঁড়া হয় তাহলে সেটা হচ্ছে অভিকর্ষ বলের বিরুদ্ধে ঢিলটি যাচ্ছে। এবং গয়টা বলছে একটি বস্তু মানে একটি ব্যক্তি একটি সুটকেস হাতে নিয়ে অনুভূমিক তলে হেঁটে গেলে
এক্ষেত্রে বস্তুর স্মরণ ঘটলেও অভিকর্ষ বল কাজ করছে না, কারণ অভিকর্ষ বল ও শুটকোষের স্মরণ পরস্পর লম্বভাবে অবস্থান করছে। তো সমস্ত প্রশ্নের উত্তর আমরা বলে দিলাম। এরপরে আমরা নিয়ে আসবো জীবনবিজ্ঞান সহ যেগুলো বাকি আছে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং কারো কোনো প্রশ্ন থাকলে, কেউ বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানিয়ে দিও কমেন্ট করে। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।